আবৃত্তিটা কেন শিখবে? যে শুধুমাত্র কি স্টেজে পারফর্ম করে সেখানে পুরস্কার ছিনিয়ে আনার জন্য, নাকি একটা ভালো কথা বলার জন্য? সেটা আবৃত্তি বা একটা সঠিক একটা উচ্চারণের জন্য আবৃত্তির একটা বড় গুরুত্ব রয়েছে। দেখো, আমরা যখন আবৃত্তি করি না, তখন কিন্তু আমরা শ্রোতার সাথে কমিউনিকেট করি। আর এই কমিউনিকেট করার জন্য আমাদের বাক রীতি, এই যে আমরা কথা বলি, কেন বলি? প্রয়োজন মেটানোর জন্য কথা বলি। আমার মনের কথা আরেকজনের কাছে পৌঁছয়, সে আমার মনটাকে বুঝতে পারে। এভাবে আমাদের সমাজ চলে। তো এটার মধ্যে বাচন ভঙ্গি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 3 লাইনের একটা কবিতা যা 33 লাইনের কথা বলে, সে কবিতা 33 লাইন আমি ফোটাতে পারবো না 3 লাইন বলে। একদম। ওর জন্য অনেক কিছু লাগবে তাহলে। হ্যাঁ, তাহলে সেটা আর আবৃত্তি থাকবে না, সেটা অভিনয় চলে গেল। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনারা সকলেই জানেন যে আমরা এই খাস কথা অনুষ্ঠানে প্রতিদিন এমন একজন মানুষের সাথে একান্ত আলাপচারিতা করে থাকি যার সমাজের বুকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে, এবং তাদের বিভিন্ন নানান অজানা কথা জানবার জন্য আপনাদের আগ্রহ রয়েছে, কিভাবে তারা এই পেশায় কাজ করছেন দক্ষতার সঙ্গে, এবং সমস্ত কিছুই নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এবং আমাদের এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পান রবিবার রাত 8:50 আমাদের আরসিটিভি সংবাদের যে চ্যানেল রয়েছে সেখানে, পাশাপাশি আমাদের ফেসবুক চ্যানেল রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আরসিটিভি খাস কথায়, সেখানে আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেখানে সরাসরি আমাদের এই একান্ত আলাপচারিতা খাস কথায় সেখানে সরাসরি দেখতে পাবেন। তো আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, বলা যেতে পারে যে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে মানে যখন আবৃত্তি যে একটা শিল্পের পর্যায়ে উঠে আসতে পারে তার প্রথম সূচনা যিনি করেছিলেন অন্তত রায়গঞ্জের বুকে, যার হাত ধরে মানে আবৃত্তিও যে একটা মঞ্চে পরিবেশন করা যায় তেমন একজন মানুষ, তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, আবৃত্তি শিল্পী, এবং একাধিক বিভিন্ন জনপ্রিয় নাটকে তিনি মঞ্চ সফল একজন অভিনেতাও বটে। সেই শুভব্রত লাহিড়ী আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। শুভদা, তোমাকে স্বাগত আমাদের এই স্টুডিওতে আসবার জন্য। প্রথমেই যে কথাটা তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি মানে পেশাগত জায়গা থেকে একজন শিক্ষক ছিলে, তুমি অবসর গ্রহণ করেছো, এবং এই যে আবৃত্তি চর্চার ক্ষেত্রে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, যেটা কেউ কোনোদিন ভাবতো না যে একটা সময় গান হতো, নাচ হতো, সেটা সকলেই একটা মঞ্চে করা যেত। আবৃত্তিও যে মঞ্চে পাঠ করা যায়, করা বা যেতে পারে, তার সূচনা মানে এটা তুমি করেছো, এটার মধ্যে কোনো অত্যুক্তি নেই বলে অন্তত আমি বিশ্বাস করি। প্রথম অভিজ্ঞতা জানতে চাইবো, কিভাবে এটা শুরু? অ্যাকচুয়ালি আমার শুরুটা মানে এখন যেমন ছোট ছোট বাচ্চারা মানে আবৃত্তি শিখতে বিভিন্ন স্কুলে যায়, তেমন কোনো মানে প্রথাগত শিক্ষা ছিল না। তবে ওই তখন তো টেপ রেকর্ডার বলি আর যাই বলি সাউন্ড সিস্টেম এরকম মানে ঘরে ঘরে ছিল না, বইপত্রই ছিল না, কবিতার বই বাজারে পাওয়া যেত না। মানে আমাদের এখানে যে 2-4টা বইয়ের দোকান, পড়ার বই ছাড়া আর 2-একটা নভেল ছাড়া কিছু পাওয়া যেত না। ভাগ্যক্রমে আমার বাড়িতে 3টে বই ছিল, যেহেতু দিদি বাংলা অনার্স পড়তো, পরবর্তীতে MA ক্যালকাটা ইউনিভার্সিটি, তো বাড়িতে 3টে ইম্পর্টেন্ট বই ছিল, যেগুলো হচ্ছে আমার কাছে মানে গীতা, বাইবেল, কোরআন। একটা সঞ্চয়িতা, একটা সঞ্চিতা, আর একটা হচ্ছে আমাদের কি বলে জীবনানন্দ দাশের কবিতা সংগ্রহ। তো এই তার ফলে ওখানে কবিতা মাঝে মাঝে পড়েছি, আর একটু লেখার অভ্যেস এখনো আছে। তো ফলে কবিতার দিকে একটু ঝোঁক ছিল আর কি, কবিতা পড়ার দিকে। আর আমার দাদা ওই রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা মাঝে মাঝে পড়তো সাউন্ড করে, সরব পাঠে, তো আমার কানে ঢুকতে ঢুকতে আমার মুখস্থ হয়ে গেছিল। বন্ধুদের মধ্যে চর্চা করতাম, শোনাতাম। তো আমার এক বন্ধু গিয়ে একটা কম্পিটিশনে নাম দিয়ে চলে এসছে আমার। আমি তো কিছুতেই যাবো না, কারণ তার আগে কোনোদিন আমি মানে আবৃত্তি করতে পারিনি। ছোট ছোট নাটক করেছি পাড়াতে, স্কুলে ছোট ছোট নাটক করেছি, কিন্তু আবৃত্তি নিয়ে কিছু করিনি। আমি কিছুতেই যাবো না। শেষে মানে আমি যেতে বাধ্য হলাম পরিস্থিতির কারণে, আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, প্রায় বেঁধে নিয়ে যাওয়ার মতো। এবং সেখানে আবৃত্তি করলাম,
করে আমি প্রথম হয়ে গেলাম। আচ্ছা। হ্যাঁ, বাই গড গ্রেস আমি প্রথম হয়ে গেলাম। এবং প্রথম হওয়ার যে একটা এফেক্ট, সেই এফেক্টটা আমার ভিতরে আজও থেকে গেল। আচ্ছা, মানে আমি ওকে সঙ্গী করে নিলাম একেবারে সেটাই তোমার ধারাবাহিক জীবনে। তো আর কোথাও প্রথম হতে পারছি না, আমি এখানে হতে পারি হয়তো। আচ্ছা, যদি মানে তুমি কি এটা মনে করতে পারছো যে প্রথম কোন কবিতাটা হ্যাঁ, আবৃত্তি করেছিলে? আমি একদম আফ্রিকায় করেছিলাম। আফ্রিকায় উদ্ভ্রান্ত সেই একদম। আচ্ছা, যদি বলা হয় সুবোধা যে তোমার এই মানে এই যে আবৃত্তি চর্চার পেছনে কাদের অবদান, মানে যাদের অনুপ্রেরণায় তুমি এই এটা তো মানতেই হবে যে কোনো কাজের পেছনে একটা অনুপ্রেরণা থাকে। আমি বলবো যে রায়গঞ্জ শহরে কিছু বিশিষ্ট মানুষ ছিলেন যারা প্রায় কেউই এখন নেই, এটা খুবই দুঃখের কথা। আমাদের সুধাংশু দে, তারপরে অনুরাধা ভৌমিক, দীপক চ্যাটার্জি, মনোজ সরকার, তারপরে সুজিত ভূষণ রয় হেডমাস্টার মশাই, এরকম আরো অনেক কটা নাম বলা উচিত কিন্তু মনে পড়ছে না ঠিক। এনারা ছিলেন যারা পেছন থেকে ভালো বা মন্দ বললেও পিঠ চাপড়ে বলতেন বা খুব ভালো হয়েছে। এই যে ভালো হয়েছে বলাটা, শিক্ষক তো আমাদেরকে আমাদের এথিক্সে বলে কোনো ছাত্রের তোর দ্বারা কিছু হবে না বলাটা ঠিক নয়, একদমই। সুতরাং খুব খারাপ হলেও তারা আজকে কিন্তু অত ভালো হয়নি, কিন্তু ভালো হয়েছে কথাটা তারা বলতো, এবং এটাই তো একটা অনুপ্রেরণা। তো আমি কম্পিটিশনের যে পেরিফেরি তাতে 1-1.5 বছর ছিলাম, আচ্ছা, বেশি না, থাকতে পারিনি। আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে। সে কি কিরকম তাড়িয়ে দেওয়াটা সেটা বলি। আমি মানে কম্পিটিশনের নাম দিলে আর কেউ নাম দিত না। আচ্ছা, বা নাম পড়েছে অনেক, যেমন কেউ মঞ্চে উঠতো না। আচ্ছা, মানে সেই জায়গাটা তুমি আমি নিজেকে সরিয়ে নিতে হলো। আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তো বসে থাকলে হবে না, আবার আমাকে সরিয়ে যারা মানে যেই পরিস্থিতি আমাকে সরিয়ে নিল সেই পরিস্থিতি আমাকে জাজ করে দিল, আবৃত্তির বিচারক হয়ে গেলাম আমি। আচ্ছা, আচ্ছা। এই বিরাট মানে অশোক গোস্বামী, তারপরে প্রশান্ত সান্যাল, তারপরে মোহনবাটি স্কুলের রায়, প্রভাত রায়, এরকম বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমিও জাজমেন্টে বসতাম, যারা তখনকার আমার মানে ডবল বয়সী প্রায় যারা ছিল, তার সাথে আমিও জাজমেন্টে বসতাম। মানে আমার সরাসরি প্রতিযোগী থেকে তুমি বিচারকের আসলে চলে গেলাম। তো এইভাবে আর কি মানে যাত্রাটা শুরু একেবারে। মানে এখন যেমন ধরো রায়গঞ্জের বুকে একাধিক আবৃত্তির স্কুল তৈরি হয়েছে, তোমরা যে সময় আবৃত্তি চর্চাটা করেছিলে সেই সময় তো এই ধরনের অপশনগুলো, হ্যাঁ একদম। এটা বলার কি যে কি করে হয়েছিল, এটা বোধহয় রায়গঞ্জের কপালে ছিল, তাই হয়েছিল এরকম আমার মনে হয়। সেটা হলো বললাম যে কোনো টেপ রেকর্ডার বা গ্রামোফোন এই সমস্ত কিছুই তো সাধারণ মানুষের ঘরে ছিল না, 2-1টা নাট্য প্রতিষ্ঠানে ছিল, আর কোনো বাড়িতে হয়তো বা ছিল, আমার জানাও নেই। ফলে আবৃত্তি খুব একটা শোনা হতো না রায়গঞ্জের মানুষের বলে আমার বিশ্বাস। কিন্তু দেহশ্রী ব্যায়ামাগারের যে হতো, ভাসান হতো, পুজো ভাসান, তখন শুনতাম একটা মানে জলদ গম্ভীর স্বরে বলবীর বল উন্নত মমশী সব্যসাচীর কণ্ঠ। আমি অনুসন্ধান করে জানলাম যে এটা সব্যসাচী কণ্ঠ, কাজী নজরুল ইসলামের পুত্র সব্যসাচী। আমাকে একদম মানে চার্মড করে দিল যে আমি কি এরকম পারবো, আমি কি এরকম করতে পারবো। চর্চা শুরু হলো, এবং নিজেরই চর্চা, অনেক উচ্চারণ জানি না। আমি আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে জিজ্ঞেস করেছি, ওটা 76 তো 77 সাল থেকে কলেজে টিচারদের কাছে, তারা সবাই যে সবসময় ঠিক বলতে পেরেছে এমন নয়, কিন্তু তবুও তারা আমাকে কিছু বলবার চেষ্টা করেছে। কেউ বলেছে এইটা না আমি বলতে পারবো না। তারা বিশিষ্ট শিক্ষক, কিন্তু ওই নিয়ে হয়তো ভাবনা চিন্তা করেননি বলে তারা বলতেও পারেনি। পরবর্তীকালে আমার যেহেতু মানে গোঁ চেপে গেল, আমি অনেক রকম বইপত্র জোগাড় করতে শুরু করলাম। এমনকি উৎপল কুণ্ডু, যাকে আবৃত্তি আচার্য উপাধি দেওয়া হয়েছে, সেই উৎপল কুণ্ডু আমার বাড়িতে মানে ফরচুনেটলি এসেছিলেন, এবং আমাকে বলেছিলেন যে তুমি এই শুধু প্রান্তে বসে এগুলো চর্চা করো, আর এই সমস্ত গ্রন্থ তুমি জোগাড় করেছো কিভাবে।
তো আমরাই তো এই বইটার অন্তত তুমি নামটা আমাকে লিখে দাও, গৌরীশঙ্কর ভট্টাচার্যের স্বর ও বাক রীতি বলে একটা বই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বইটা পড়তে গিয়ে অনেক কিছু শিখে ফেললাম, মানে আমাদের আর্টিকুলেশন সম্পর্কে, উচ্চারণ, ভঙ্গি টঙ্গি ইত্যাদি ইত্যাদি, কিভাবে হবে, তালবস্য, দন্তস্ব ইত্যাদি ইত্যাদি। এগুলো ব্যাপার তো মানে সত্যি কথা বলতে কি বাংলার মাস্টারমশাইয়েরও এই ব্যাপার ওয়াকিবহাল নন, ওয়াকিবহাল নন, তখনও ছিলেন না, আজও নেই। প্রোনাউন্সিয়েশন বাংলা হোক ইংরেজি হোক, উচ্চারণের কথাই এই নিয়ে তো আমাদের সিলেবাসে কিছু হয় না, ইংরেজিতেও না বাংলাতেও না। ফলে বইটা আমাকে সাহায্য করলো। সবিশেষ একটি বাংলা শব্দ যার মধ্যে 3টে স আছে, কিন্তু আমরা এখন উচ্চারণ করি একটা সই উচ্চারণ করি। তো কেন হয় এরকম, কিন্তু তাহলে আছে কেন, শব্দগুলো আছে মানে বর্ণগুলো আছে কেন, এগুলো সব ব্যাখ্যা ট্যাখ্যার মধ্যে দেওয়া ছিল। আমি সেগুলো জানলাম টানলাম। তারপরে মানে একটা শিল্পী হয়ে উঠতে গেলে তো তার সমস্ত দিকগুলোকে সুন্দরভাবে রাখতে হয় এবং সঠিক জায়গায় রাখতে হয়। প্রমিত উচ্চারণটা শিখতে হয়, ভাব কি, ছন্দ কি, এগুলো সব জানতে হয়। তো এগুলো পড়তে শুরু করলাম। পড়ে 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 যতটা আত্মস্থ করতে পারলাম ততটাই আমি আমার কবিতায় কাজে লাগালাম, আবৃত্তির ক্ষেত্রে কাজে লাগালাম। ফলে ক্রমশ আমার শ্রোতার সংখ্যা বেড়ে গেল। এবং একটা সময় এমন হলো, যদি সেই সময়কার কোনো মানুষ এই মুহূর্তে শুনে থাকেন তাহলে হয়তো তাদের মনে পড়বে যে আমাকে এক সময় পাবলিক ধরে রাখার জন্য, শ্রোতা ধরে রাখার জন্য ব্যবহার করা হতো মঞ্চে। আচ্ছা, হ্যাঁ, মানে অচিন্ত সেন, আমার সময় যারা গান করছেন, নাচ করছেন, তারা নৃত্যে আছেন দুলুনাক। আরে ওই সময় একেবারে আমি বলবো সেলিব্রিটি যারা ছিল, অচিন্ত সেন গান করছেন, নারায়ণ কুণ্ডু গান করছেন, এবং মানে তারপরে আমাদের প্রতিমা দি গান করছেন। এই সমস্ত মানে যারা সত্যি প্রণম্য, আমাদের রায়গঞ্জকে যারা চিহ্নিত করতে পারি যাদেরকে দিয়ে, সেই সমস্ত ব্যক্তিত্বরা তখন মানে মঞ্চে অনুষ্ঠান করেন। সেই সময় তাদের সাথে আমি আবৃত্তি শিল্পী হয়েছি। একটা নতুন একটা ক্ষেত্রে তুমি চলে আসলে মঞ্চে। হ্যাঁ, আবৃত্তি একদম। ধরুন অচিন্ত সেনকে বলছি আমি, অচিন্তদা আপনি কিন্তু ওই গানটা গাইবেন, ওই পিনা খেতে লাগে টঙ্কা। ঠিক আছে গাইবো, তুমি কিন্তু আমার পরে মঞ্চে উঠবে। হ্যাঁ, ঠিক আছে, এই সমস্ত। তো এইগুলো করতাম আর শুনতাম। একটা কথা খুব ওপেন বোর্ড বলছি, আমি আজ পর্যন্ত না ক্যালকাটা বুক ফেয়ারে যাইনি। তাই নাকি? হ্যাঁ। তুই তো একেবারে মানে তাহলে মানে সমাজের মধ্যে একদম, আমি একবারে মানে যাতা। হ্যাঁ, আমি আজ পর্যন্ত, কালকে একজনকে বলছিলাম যে আজও আমার মানে ক্যালকাটা বুক ফেয়ারে যাওয়া হলো না। পুরনো ফেয়ার, নতুন জায়গাতেও যাওয়া হয়নি। হচ্ছে মালদা, বালুরঘাট, রায়গঞ্জের মধ্যে শিলিগুড়িতে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু ওখানে যাওয়া হয়নি। যাই হোক, তো তখন দেশ পত্রিকায় এই আবৃত্তি বিষয়ে কিছু আলোচনা চলছিল। এই সমস্ত পড়তে গিয়ে দেখলাম যে আরো আবৃত্তি বিষয়টাকে নিয়ে আরো অনেকভাবে প্রেজেন্টেশন হচ্ছে। তখনও আমি আবার চিন্তা করলাম কিন্তু যে আমি কি সেটা করতে পারি। করে প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। প্রতিষ্ঠান খুব দ্রুত ভেঙে যায়। হ্যাঁ, মানে এত ইগো নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না, তার ফলে ভেঙে যায়। আমি স্ক্রিপ্ট তৈরি করতাম, সবাইকে নিয়ে করেছি। সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ, সবার উপরে কিন্তু সংঘবদ্ধ অনুষ্ঠান করেছি এবং আমি করেছি। কিন্তু আমি করেছি বলে আমি করেছি এটা কিন্তু মঞ্চে আমি কখনো প্রকাশ করিনি, করতে চাই না। আমি আজও পারি না, করতে চাই না। তো সবাই সব কবিতাগুলো নিজেরা নির্বাচন করে নেওয়ার পর যেটা পড়ে থাকতো সেটা আমি বলতাম, এমন ছিল অবস্থা। যাই হোক, এগুলো করলাম। আরো নতুন কিছু করা যায় কিনা সেটা নিয়ে তুমি ভাবতে শুরু করলাম। কিন্তু আমি তো কানে শুনতে পাচ্ছি না নতুন কিছু। এখন যেমন ইউটিউব পাওয়া যাচ্ছে, অনেক কিছু পেতাম না। হ্যাঁ, সুবিধা চলে। ফলে তখন ওই করতে শুরু করলাম। ওই যে এই কবিতাটা আছে না, শঙ্খ ঘোষের বাবুমশাই, বাবুমশাই কবিতাটা দেহশ্রীর মঞ্চে অচিন্ত দ্বারা পিছনে বসে আছেন, গান টান গেয়েছেন এবং বসে আছেন। অচিন্তকে সেবার সম্বর্ধনা দেওয়া হলো। আমি গান মানে কবিতাটা আবৃত্তি করলাম, যার বেশ কয়েকটা স্তবক আমি একটু সুরে ফেলে দিয়েছিলাম। একেবারে বলে নিয়েছিলাম যে একটা পরীক্ষামূলক করব। ওই কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে,
কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি, এরকম একটা সুর দিয়ে কিছুটা অংশ। এবং এটাই কিন্তু এখন ট্রেন্ড হয়ে গেছে সমস্ত জায়গায়, এই কবিতা ক্ষেত্রে এটাই সুর আরোপিত হয়ে একদম গেছে। একদম। এবার অচিন্ত সেন বলছে, শুভ তুই এটা কি করলি? আমি বললাম খারাপ লাগলো? বলে কি না, খারাপ তো লাগেনি, কিন্তু তুই তো আবৃত্তি বলতে পারছি না। আচ্ছা, আমি বললাম তাহলে একটা নতুন কিছু নাম দিন, মানুষই তো নাম দিয়েছে, এটা গান, এটা আবৃত্তি, এবার একটা নতুন কিছু নাম দিন, খারাপ লাগেনি তো? বলছি না, খারাপ কিন্তু লাগলো না। আমরা তাহলে ঠিক আছে। তুমি এতদিন ধরে আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত রয়েছো, যদি বলা হয় যে রায়গঞ্জের ক্ষেত্রে মানে তোমার সঙ্গে বা তোমার পরবর্তী তোমার হাত ধরে বা তোমার সময় যারা আবৃত্তি চর্চায় এসছে, তাদের কারোর নাম কি মনে পড়ছে? হ্যাঁ, সবারই নাম মনে পড়ছে, কারণ মানে কি বলবো, সেটা আবার বলার দরকার নেই। আমার মানে শিল্পী সূচনা হওয়ার 3 বছর বাদে আশিস মজুমদার এসেছিল। তারপরে না বেশ কয়েকটা ধাপ আছে, বিভিন্ন ধাপে স্ল্যাবে স্ল্যাবে তাদেরকে রাখতে পারি, যার মধ্যে তুমিও একজন হতে পারো। ঠিক আছে, একদম। শ্রীপর্ণা, তারপরে সুবীর ভট্টাচার্য, এখন শিলিগুড়িতে বিশেষ প্রতিষ্ঠিত মানে শিল্পী। কলকাতাতে আছে বিপ্লব চক্রবর্তী, এরকম বিভিন্ন জায়গায় আছে, মালদাতে আছে। এরা বিভিন্ন স্তরে স্তরে কে কোন ভাগে আছে আমি এখন বলছি না, আমি এগুলো বিভিন্ন পত্রিকাতে লেখা হয়েছে আর কি, গ্রন্থেও লেখা হয়েছে, বিশেষ করে রায়গঞ্জের ইতিহাস এই জাতীয় বই কিছু আছে, তার মধ্যে লেখাও হয়েছে, নাম উল্লেখ করে করে লিখে দিয়েছি আমি, যে কার পরে কারা এলো, এবং সকলেই ভালো, সকলেই তারা নিজের মতো করে ভালো, এবং শ্রোতা তাদের নিয়েছে, আশিসকে নিয়েছে, শ্রীপর্ণাকে নিয়েছে, সুবীরকে নিয়েছে, সবাইকে নিয়েছে, এবং আমার ভালো লেগেছে জিনিসটা, যে মানে তুমি মানে যেটা তুমি শুরু করেছিল তার বিস্তৃতিটা ঘটেছে বিভিন্ন, অবশ্যই এটাও একটা ভীষণভাবে দরকার। ঠিক শুধু আমরা আলোচনায় আসবো, তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের আজকের খাস কথা অনুষ্ঠানে, যেখানে আমাদের সঙ্গে আজকে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং নাট্যকর্মী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শুভব্রত লাহিড়ী। क्रिस्टल क्लियर क्वालिटी के साथ 400 से ज्यादा HD टीवी चैनलों का आनंद लें। अपने परिवार का 24 घंटे 7 दिन का मनोरंजन करते रहें। निर्बाध स्ट्रीमिंग से लेकर बिना रुकावट के गेमिंग और बिना रुके मनोरंजन तक। RCTV ब्रॉडबैंड, स्पीड किफायती। आज ही हमें कॉल करें और जुड़ें। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথায়, যেখানে আমাদের সঙ্গে আজকে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শুভব্রত লাহিড়ী। শুভদেব, একটু অন্য প্রসঙ্গে আসি। দীর্ঘদিন ধরে তুমি মানে অনেক ছোট ছোট যারা রয়েছে তাদেরকে তুমি আবৃত্তি শেখাচ্ছ। এই প্রসঙ্গে আমি প্রদীপ ঘোষের একটা লেখা পড়েছিলাম, যে প্রদীপ ঘোষ মানে বিশিষ্ট আমাদের সকলের প্রিয়, তার কাছে একটি বাচ্চা গিয়েছিল আবৃত্তি শেখার জন্য। তো বলেছিল তুমি একটা কবিতা করো, আবৃত্তি করো। বলছে তখন সেই বাচ্চা ছেলেটা ক্লাস 2-এ পড়ে, ওই আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। বলছে আমি বাবা মাকে অবাক হয়ে বললাম যে এর শব্দগুলো কি বাচ্চাটা বোঝে? কেন দিচ্ছেন, অনেক ছোট কবিতা আছে। তুমি যখন ছোটদের শেখাও একটা নতুন কবিতা তাদের তুলতে হয়, বা তুমি যখন একটা ধরো কোনো একটা নতুন কবিতা হাতে পেলে সেটাকে কিভাবে তুমি চর্চা করে সেটাকে স্টেজে পারফর্ম করা যেতে? কয়েকটা প্রশ্নের ভিতরে থেকে গেল। আমি বলি, ছোটদের যখন এই জাজমেন্টে যাই, গিয়ে দেখি যে ছোটরা বড়দের কবিতা বলছে। আসলে আমাদেরকে তো মানে ভাগ করতে হবে, কোনটা শিশু কবিদের জন্য কবিতা, কোনটা তো কিশোরদের জন্য কবিতা, কোনটা যুবকদের জন্য কবিতা, তারপর কোনটা সাধারণের কবিতা। সবাই বলতে পারে আদার দেন এই তরুণ এবং শিশুরা, সবাই বলতে পারে। তো ছোটদের জন্য ছোট মনোজগতের কবিতাই নিয়ে আসা উচিত। আসলে দেখো, ছোটদের কবিতা বলতে তো আমরা সাধারণত ছড়া বুঝি। রবীন্দ্রনাথ ছড়া লিখেছেন, পদ্য লিখেছেন, আবার কবিতা লিখেছেন। কবিতাগুলো ছোটদের জন্য নয়। আর সুকুমার রায় ছোটদের জন্য লিখেছেন, কিন্তু ছোটদের জন্য লেখেন, আসলে বড়দের জন্যই লিখেছেন, কিন্তু ছোটরাও ওটা বলতে পারে। এই রকম দৃষ্টিভঙ্গি থেকে আমি এগুলোকে না 4 ভাগে ভাগ করি। ছোটদের জন্য ছোটদের লেখা, ছোটদের মুখে ছোটদের লেখা, ছোটদের মুখে বড়দের জন্য লেখা,
ছোটদের বড়দের মুখে বড়দের লেখা এবং বড়দের মুখে ছোটদের লেখা। আচ্ছা, তিনটে স্তরে তুমি ভাব, চারটে ভাগ। চারটে ভাগ। হ্যাঁ, এগুলোর কি বলে, এই ভাগগুলোকে ঠিক রেখে যদি বলা যায় তাহলে আমার মনে হয় ঠিক হবে। এখন সেই ভাগগুলো অত বলবার অবকাশ নেই, তবুও বলবো যে সুকুমার রায় যে ননসেন্স লিখেছেন আসলে উইথ সেন্স, উইথ ফুল অফ সেন্স। তো সেইটা যেমন ছোটরাও বললে ভালো লাগবে, বড়রাও বললে ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু যদি সারি কবিতা নিয়ে কেউ হাজির হয়, কোনো বাচ্চা, তার মায়ের খুব শখ সারি কবিতা, সে বলবে, ইউটিউব দেখে দেখে সারি কবিতা বা কোনো মাস্টারমশাইয়ের কাছ থেকে সারি কবিতা তুলে নিয়ে এসে বলে দিল, এবং হয়তো খুব একটা খারাপ বললেও না, কিন্তু সেটা কি গ্রাহ্য মনোজগতে? তার মনোজগতে তার কথা ছেড়ে দিলাম, শ্রোতারা যখন তার মুখ থেকে শুনছে, ও মনে কি, মানে শ্রোতার মনে কি গ্রাহ্য হচ্ছে কথাগুলো? ওই বয়সী একটা মানে সারি কবিতা একদম মানে পেটে ঢুকে গেল ছুরিটা, তারপরে এল হয়ে গেল। একেবারে ও তো এল বলতে খাতার পাতায় লেখা এলই বোঝে, ও তো আর কিছু বোঝে না, ওর মুখে আমার এলটা মানাচ্ছে না। ঠিক। আমি এই প্রসঙ্গে তোমাকে বলছি যে মানে এই যে আবৃত্তি যখন করছে, কোন একটা কবিতা ধরো সামনে আসলো, কবিতার যে শব্দ বা কবিতার যে ভাব, সেটা বোঝাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন ধরো রবীন্দ্রনাথের কৃপণ কবিতা পড়ছি, আমি ভিক্ষা করে ফিরিতেছি, সাধারণ পড়তে পড়লে যে ভিখারি ভিক্ষা করে বেরোচ্ছে, কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ডে যে এত একটা বড় ব্যাপার রয়েছে, এটা কি তুমি যখন ছাত্রছাত্রীদের পড়ো সেটা ব্যাখ্যা করো? দেখো, একদম ছোটদের কাছে এই কথা খুব একটা গুরুত্ব পায় না, মানে বলে কোনো লাভ হয় না ছোটদেরকে, কিন্তু যারা একটু বুঝবার মতো বয়স হয়েছে তাদেরকে একটু বলতেই হয় যে এর পেছনে যে উপনিষদের যে একটা ভাবনা, আমাদের যে সনাতন ধর্মের কোনো রাজনীতির ঊর্ধ্বে এই কথাগুলো গ্রহণ করতে হবে, যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে উপনিষদের প্রভাব রয়েছে, সেখানে তো এই কথা আছে যে তুমি যদি নিজের সর্বস্ব দান করো তাহলে তোমার কমে যাবে না কিছু, বরং সর্বস্ব ফিরে আসবে ডবল হয়ে। হ্যাঁ, এই যে বক্তব্যটা আছে, এই কথাটা কিন্তু কবিতার ভিতরে বীজ মন্ত্র, তাই না? একটা গল্পের মধ্যে দিয়ে, একটা গল্পের ভিতর দিয়ে সেই কথাটাকে তুলে ধরা রবীন্দ্রনাথ আমাদের সামনে তুলে দিয়েছেন। এইটা তো ছোটদের বোঝাও মুশকিল, তাদের গলায় মনে মননে আনা বলছি না, মানে আমি বলছি এই যে এখন ধরো ইউটিউবে এত হচ্ছে, আমি একটা কবিতা তৈরি মানে নিলাম আর কি, মুখস্থ করলাম, কিন্তু তার যে বিষয়বস্তু ভাব আমি সেটা বুঝতে পারলাম না। তাহলে তুমি যখন সেটা আবৃত্তি পরিবেশন করছো, তুমি কতটা তার সঙ্গে মানে না সম্ভব না যেতে পারছো? একাত্ম হতে পারবে না, সেই যাতে পারা যাচ্ছে না। এই আবৃত্তি হচ্ছে বাচিক অভিনয়। আবৃত্তিটা কি, কেউ যদি এক কথায় জানতে চায় যে আবৃত্তি কি, তাহলে আবৃত্তি হচ্ছে বাচিক অভিনয়। একদম। এমনি মঞ্চে যে আমরা নাটক দেখি, তার অভিনয় 3-4 রকম বিষয়কে মিলে অভিনয়টা, কায়িক, বাচিক, আঙ্গিক, সাত্ত্বিক, এরকম অনেক কথা আছে। তো এইসব মিলিয়ে হচ্ছে নাটক, আর আবৃত্তি বাচিক অভিনয়। কিন্তু ইদানিং দেখা যায় যে সবসময় তো সময় একটার পর একটা বদলে যায়, সেই বদলের ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে এখন আঙুল নেড়ে, হাত নেড়ে, হ্যাঁ, নানা রকম জেস্চার তৈরি করে দৃশ্যকে আরো মনোরম করার চেষ্টা করা হচ্ছে। এটা মনে হয় না খুব একটা আমার কাছে গ্রহণীয়। তো সেটা যা আমি করি না, যারা তাদের সঙ্গে কি এটা বেশিভাবে কানেক্ট করা যায়, কানেক্ট করার চেষ্টা করা হয় অভিনয় দিয়ে। আমি বলতেই পারি, আমি ব্রততীকে হামেশাই দেখি যে তুমি 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 ইত্যাদি করা, এটা দিয়ে ও হয়তো মানে সুবিধা স্বাচ্ছন্দ্য বোধ করে বলতে, ফলে বলে, কিন্তু আমি বোধ করি না, আমি বলি না। এক একজনের কাছে সেটা হয়তো, হ্যাঁ, ওর শ্রোতা হয়তো আরো অনেক বর্ণনশীল, আমার শ্রোতা আমার শহরের যেমন শ্রোতা তেমন, ফলে আমার দরকার পড়ে না ওগুলো আলাদা করে কিছু করার। প্রতিটি করে আমি সমালোচনাও করি না, ভালোই লাগে, খারাপ লাগে না। যতক্ষণ পর্যন্ত হেল্প করবে যা কিছু, সেই যে মিউজিক নিচ্ছে, লাইট নিচ্ছে। আমি এই প্রসঙ্গটা আসবো তোমার কাছে, যে একটা সময় ধরো যখন এই যে তুমি বলছিলে যে একটা সময় টেপ রেকর্ডার ছাড়া, মানে এখন তো ধরো মানে আমাদের অডিও সিস্টেম এতটা আধুনিক হয়ে গেছে, তোমার গলাকে যা আছে তার থেকে কোন পর্যায়ে চলে যাবে এটা এখন। আমরা যখন আবৃত্তি করতাম তখন মনে পড়বে যে বিড়ি কোম্পানির মাইক, একেবারে একদম ড্রাই সাউন্ড। আমি একদিন করেছিলাম কি, মানে আমার কনসাসনেসের বাইরে ঘটনাটা ঘটেছিল। ওই সুবলদার বোধহয় মাইক ছিল, ইনস্টিটিউট মঞ্চে আমি ধাক্কা দিয়ে
ফেলে দিয়েছিলাম নিচে, ও মঞ্চ থেকে নিচে পড়ে গেছিল, আমি এত মুডে ছিলাম। ওইখানে ঠিক ঠিক হ্যাঁ, ঠিক ঠিক মানে কামার পাশানা কি যেন করছি, আর কোঁ করে উঠলো মাইক, সাউন্ড একেবারে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। এখন তো এত আধুনিক ট্রিটমেন্ট, মানে কার নিজের গলা যে কোন পর্যায়ে চলে যাচ্ছে সেই সুবিধাটা তো একটা সময় যারা করতেন তারা সেটা পাননি। কিন্তু তাদের ধরো তুমি যদি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলো, প্রদীপ ঘোষ বলো, তাদের সময় এত হাই টেকনিক ছিল না। আমি বলছি এই যে এখন বিভিন্ন আবৃত্তি হচ্ছে, তার পেছনে মিউজিক বলো একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কয়েকজন মানে আছে, ডিরেক্টর কাজ করছে তাদের পেছনে। আমি বলছি কোথাও কি কবিতার মূল সুরকে ছাপিয়ে যায় এই music? হ্যাঁ, মানে এগুলো হচ্ছে, নাকি এটাকে গ্রহণ করতে হবে? না, গ্রহণ করতে হবে, যা খাওয়াবো তাই খাবো, খাওয়াবে তাই খাবো, এমনটা হলে শিল্পের 12টা বেজে যায়। হ্যাঁ, বিশুদ্ধতা বজায় রাখা দরকার যে কোনো শিল্পেরই। যে কবিতা যদি গানের পর্যায়ে চলে যায় তাহলে পার্থক্যটা, তাহলে আর আবৃত্তি আর গানের মধ্যে পার্থক্যটা কোথায় হলো? তো আমার মনে হয় না যে এরকম রিজিডিটি থাকা ভালো, কিন্তু বেশি দরকার নেই। যেমন ধরা যাক খুব ছন্দবদ্ধ কবিতা। হ্যাঁ, তুই বলো না একটু কবিতা, একটু বলো শুনি। আমি বলি, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা, এই কবিতাটাকে কেউ যদি এরকম করে, ছিপখান তিনদার তিনজন মাল্লা, তিনজন মাল্লা, তিনজন মাল্লা, তিনজন মাল্লা, তিনজন মাল্লা, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা, তিনজন মাল্লা, তিনজন মাল্লা। এটা যদি মনে হয় যে এটা একটু মানে কাজে লাগলো, আবৃত্তিকে উত্তরণের ক্ষেত্রে একটু কাজে লাগলো, তাহলে ব্যবহার করা যায়। আর যদি মনে হয় যে এটা কি দরকার ছিল, তাহলে নর্মালটাই ভালো লাগছে, নর্মালটাই ভালো। এরকম আর কি বিভিন্ন কবিতার ক্ষেত্রে এরকম করা যেতে পারে। পরীক্ষা করে দেখতে হবে শ্রোতা নিচ্ছে কিনা, জোর করে গেলানো যাবে না। শ্রোতা কিন্তু আমাদের মানে ভগবান, একদম কোনটা কি দিচ্ছে। হ্যাঁ, ধরো তুমি যখন স্টেজে কোনো আবৃত্তি করছো, শ্রোতার তো একটা রিয়াকশন তুমি দেখতে পাও, দেখতে হয়। মানে এই রিয়াকশনটা কি আবৃত্তির ক্ষেত্রে, মানে আমি বলছি কোনো প্রভাব ফেলে তোমার কাছে? তুমি স্টেজে দাঁড়াচ্ছ, মানে তার আই কন্ট্যাক্ট হচ্ছে, কোথাও একটা প্রতিবাদের কবিতা করছো, লোকে একেবারে হচ্ছে, কোথাও দুঃখের কবিতা, এই রিয়াকশনটা কিভাবে স্টেজে তোমাকে ভাবায়? এই হচ্ছে ক্যাথার্টিক ব্যাপার। ড্রামার একটা মানে বললাম আমি বৈশিষ্ট্য আর কি। মানে কি বলবো, ইথারে কানেকশন হয়। মানে একটা নাটক দেখতে দেখতে একজন শ্রোতা আঙুল মটকাচ্ছে, মানে একদম একাত্ম হয়ে যাচ্ছে। আমরা নাটক সিনেমা দেখতে গেলে করি কিনা? হ্যাঁ, যখন ভিলেনকে মারা হচ্ছে খুব জোর, তখন আরো মার। এই যে আমার ভেতরে যে রিয়াক্ট করা হলো, এই জিনিসটা চলতে থাকে। এই জিনিসটা বুঝতে হয় যখন পাবলিক মানে গল্প করছে না বাদাম খাচ্ছে না শুনছে, নাকি কেউ কথা বললে বিরক্ত হচ্ছে, এগুলো আমাদের দেখতে হয়, দেখা উচিত। তবে বুদ্ধিমান সে আরেকটু লেন্দি করতে পারে প্রোগ্রাম। আর যদি এগুলো না দেখেই সে করতে থাকে, তাহলে শ্রোতার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সে মঞ্চ ছেড়ে চলে যাওয়া উচিত। চলে যেতে পারে যদি শ্রোতা মানে নিচ্ছে না, চলে যাওয়াই উচিত। আরেকটি প্রশ্ন তোমার কাছে রাখি, এটা আমাকে মানে তোমার সাথে এটা বসার আগে অনেকে জিজ্ঞাসা করেছে, যে এটা মাঝে মধ্যেই প্রশ্ন হয় একটা, যে সমস্ত কবিতা কি আবৃত্তি করা সম্ভব? যা কবিতা আছে, আরে আমি যদি আবৃত্তিটাকে একটা ধরো মানে একটা শিল্পের পর্যায়ে নিয়ে আসি, একটা পৃথক শিল্পের পর্যায়ে নিয়ে আসি, সমস্ত কবিতাকেই কি এটা করা সম্ভব আবৃত্তির পর্যায়ে নিয়ে আসা? এই প্রসঙ্গটা আমি একটু ঘুরিয়ে উত্তর দেবো। এটা হচ্ছে মানে সুকান্তর কবিতাকে গানে রূপান্তর করেছেন আমাদের সলিল চৌধুরী, তার আগে কেউ হাত দেয় ভাবিনি একদম। এবং আরো কিছু জিনিসকে উনি করেছেন। কবিতাকে গান করা যাবে এটা ভাবতে পারেনি একসময় মানুষ, কিন্তু সেটা আমরা শেষ পর্যন্ত পেলাম, এবং পরিণামে আমরা এর কবিতাকেও পাচ্ছি, জীবন দাসের কবিতাকে পাচ্ছি, আরো অনেকের কবিতাকে। তুমি যদি বলো, মানে আমি বলছি তোমার লোপামুদ্রা একাধিক কবিতা করেছেন, কিন্তু আমার মনে হয় সলিল চৌধুরী ওই সুরটা না দিতেন, পরবর্তীতে এইগুলো কাজও হতো না। ঠিক সেরকম মানে সব কবিতাকে গান গাওয়া যাবে না, আবার সব
কবিতাকে আবৃত্তিও আবৃত্তি করা করা যাবে না। যাবে না। আমি সুন্দর করে পাঠ করতে পারি, কিন্তু যে সমস্ত গভীর প্রতীকী কবিতা আছে, গভীর প্রতীকী কবিতা বা 3 লাইনের একটা কবিতা যা 33 লাইনের কথা বলে, সে কবিতা 33 লাইন আমি ফোটাতে পারবো না 3 লাইন বলে। 3 লাইন বলে একদম। ওর জন্য অনেক কিছু লাগবে তাহলে, হ্যাঁ, একেবারে। তাহলে সেটা আর আবৃত্তি থাকবে না, সেটা অভিনয় চলে যাবে। অভিনয় চলে গেল। শুধু আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত, তারা প্রথম প্রশ্ন যে এত পড়াশোনার চাপ, মানে সকাল থেকে বিকেল অবধি তারা দৌড়ে বেড়াচ্ছে, আবৃত্তিটা কেন শিখবে? যে শুধুমাত্র কি স্টেজে পারফর্ম করে সেখানে পুরস্কার ছিনিয়ে আনার জন্য, নাকি একটা ভালো কথা বলার জন্য? সেটা আবৃত্তি বা একটা সঠিক একটা উচ্চারণের জন্য আবৃত্তির একটা বড় গুরুত্ব রয়েছে। দেখো, আমরা যখন আবৃত্তি করি না, তখন কিন্তু আমরা শ্রোতার সাথে কমিউনিকেট করি। আর এই কমিউনিকেট করার জন্য আমাদের বাকরীতি, এই আমরা কথা বলি, কেন বলি? প্রয়োজন মেটানোর জন্য কথা বলি। আমার মনের কথা আরেকজনের কাছে পৌঁছয়, সে আমার মনটাকে বুঝতে পারে, এভাবে আমাদের সমাজ চলে। তো এটার মধ্যে বাচন ভঙ্গি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যে কেবল মানে 2-3 বছর গান শিখেছে, তার গান আমরা শুনি বসে বসে, বাহ ভালো গেছে তো, কিন্তু সেখানে কিন্তু মানে বাণীর সাথে মনের কোনো যোগাযোগ নেই। কি না, ডেকোরেশনটা ঠিক আছে, আর কবিতায় তো ওরকম কোনো কিছু মানে ডেকোরেশন নেই। ডেকোরেশন তৈরি করতে হবে তোমাকে ওই কবিতার লাইনের থেকে অর্থ নিয়ে। অর্থ বোঝাটা একটা ভীষণভাবে প্রয়োজন একটা আবৃত্তি করার ক্ষেত্রে। অনেকে জিজ্ঞাসা করছেন যে এই যে যারা আবৃত্তি চর্চা করছেন, কণ্ঠস্বরটাকে আমি কিভাবে তৈরি করব, কণ্ঠস্বরটাকে কিভাবে ভালো রাখবো, কিভাবে আমি মানে আবৃত্তির জন্য তৈরি করব আর কি, এই বিষয়ে তোমার টিপস কি হতে পারে? না, কণ্ঠস্বর তো আমাদের যেহেতু মাধ্যমটা হচ্ছে কণ্ঠ, তাই কণ্ঠস্বরটা ইম্পর্টেন্ট। কণ্ঠস্বরকে ভালো রাখা বলতে গলা যেন ভেঙে না যায়, গলা যেন ক্র্যাক না করে। মানে আমার যে গলার স্তর আছে, সা থেকে সা পর্যন্ত যে স্বরগ্রাম আছে, এর ভেতরে গলাটা যেন আমার স্বচ্ছন্দে যাওয়া আসা করতে পারে। নির্দিষ্ট কিছু টেকনিক তো অবশ্যই আছে, সেগুলো চর্চা করতে হয়, এবং হারমোনিয়াম ধরে করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, হারমোনিয়াম ধরে যদি করা যায়, তাহলে পরে আমাদের মানে এটা ভালো হয়, বুঝতে সুবিধা হয়। নিজে যা প্রথম প্রাথমিক অবস্থা, আমি নিজেও প্রাথমিক অবস্থা তাই করেছিলাম। আমার নিজের হারমোনিয়াম ছিল না, অন্যের হারমোনিয়ামে করতাম এ সমস্ত করে টরে। তো তারপরে একবার চেনা হয়ে গেলে তখন আর অসুবিধা হয় না। কিন্তু এখন আর ওসব করতে চায় না কেউ, কারণ মানে ধরতক্তা রেডিমেড নিবো, নিয়ে মঞ্চে বলবো, একটা ছবি তুলবো আর ফেসবুকে দিয়ে দেবো। এই প্রবণতাটা বাড়ছে। আর পড়াশোনার চাপ, আমার মনে হয় না পড়াশোনার চাপে আবৃত্তি বন্ধ হয়ে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ। আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি আবৃত্তি করতে খুব একটা কঠিন কিছু না। মানে আমি তোমাকে বলছি যে অনেক রাজনীতিবিদদের বক্তব্য এখন আমাদের শুনতে ভালো লাগে। অনেকে প্রয়াত হয়েছেন, অনেকের বক্তব্য শুনতে ইচ্ছে করে না, অনেকের বক্তব্য সেটা সত্যি হোক মিথ্যে হোক, আরে তার বাচন ভঙ্গি কিন্তু আমাদের আটকে রাখে। আমাদের রায়গঞ্জেই এত ভালো মানে বাচন ভঙ্গি নিয়ে কথা বলতেন দীপক চ্যাটার্জি, আমরা মুগ্ধ হয়ে শুনতাম। এরকম সুদিন চট্টোপাধ্যায় আছেন, রবীন্দ্র প্রেমিক, আমাদের বিকাশ ভবনের কোনো এক সময় একটা মধ্যশিক্ষা পর্ষদে সম্ভবত একাধিক বই তোমার প্রকাশ পেয়েছে, বিশেষ করে ছোটদের লেখাও, মানে কবিতা ছড়া যেটা বলছি, এটা এখন ছোটরা অনেক সময় করে না, বড় বড় কবিতা করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ। তোমার লেখালেখিটা কোন পর্যায়ে রয়েছে এখন? আমার লেখালেখি কোন পর্যায়ে রয়েছে বলতে, আমরা তো ছোট শহরে থাকি, আমরা বড় বড় ব্যাপার করতে পারি না, করি না আর কি। অনেকে করছে, অনেকে আজকাল করছে, আজকাল অনেক সুযোগ সুবিধা হয়েছে, বিভিন্ন যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবে যোগ দিচ্ছে। আমরা অতটা সুযোগ নিতে পারছি না, নিজেদের অজ্ঞতার কারণে বা নিজেদের যে কোনো কারণেই হোক, মানে আমরা নিতে পারি না। আমাকে একটা সুযোগ দিন, এই কথা বলতে পারি না, অন্য জায়গায় লাগে। তো তার মধ্যেও কিছু কিছু কাজ করছি। আমার একটা গল্পের বই আছে, একটা গল্পের বই যন্ত্রস্থ আছে। আমি হোচিমিনের প্রিজন ডায়েরির পুরো অনুবাদ করেছি, যন্ত্রস্থ আছে। তারপরে আমাদের বই তো কেউ ছাপবে না, আমাদের পয়সা দিয়ে ছাপতে হয়। আমরা জানি পয়সাটা জলে গেল,
ইন দ্যাট সেন্স জলে গেল না, কিন্তু 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 ডকুমেন্টেড হয়ে থাকলো। হ্যাঁ, আমি এটাই হ্যাঁ, শুভব্রত লাহিড়ীর এই কাজটা আগামী দিনের একটা একদম, তথ্যভিত্তিক একদম, দলিল হয়ে থাকলো একদম, সাধারণত। পরে প্রাপ্তি এটাই ফলে যেমন অনেক কিছু করি, একটা বাড়ি মাথা গোজার জন্য একটা বাড়ি করতে হয়, রোজগারের জন্য পড়াশোনা করতে হয়, সব কিছুতে পয়সা খরচা করতে হয়। তো হোয়াই নট এর জন্য পয়সা খরচা করব ভেবে আমি ওরকম ভাবে আমার ক্যাটার করেছি আমার আয়কে। আমার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, তাদের বিবাহ, তাদের অন্যান্য কিছু সবকিছুর মধ্যেও আমি আমার নিজের একটা কাজকে রেখেছি যে আমি এটাও করব। এভাবে আমার কিছু বই প্রকাশ হয়ে গেছে। আমাদের সময় প্রায় শেষের দিকে, খুব সংক্ষেপে তোমাকে আর 3-4টে প্রশ্ন রয়েছে আমার। শুভব্রত লাহিড়ীকে আবৃত্তি শিল্পী হিসাবে মোটামুটি এখন মানে এখনকার প্রজন্ম খুব ভালো করে চেনে, কিন্তু এটাও অনেকে খুব পুরনো লোক যারা, যে শুভব্রত লাহিড়ী একটা সময় দাপিয়ে মঞ্চে অভিনয় করেছে। আমি খুব সংক্ষেপে তোমার এই যে নাট্য যে চর্চা বা নাট্য মঞ্চে অভিনয়, এটার সম্পর্কে ছোট্ট করে বলতে গেলে, পাড়াতে যখন গার্লস স্কুলের নীল পাড় সাদা শাড়ি টাঙিয়ে রবীন্দ্র জয়ন্তী হতো, পাড়ায় পাড়ায় হতো, সেই সময়ে আমি রবীন্দ্রনাথের কিছু নাটক করেছিলাম প্রথম। তখন কি 5-6 এরকম পড়ছি। তারপরে যখন ক্লাস 8-এ আমি রামকৃষ্ণ স্কুলে পড়তাম, তখন শহরের সেরা স্কুল ছিল রামকৃষ্ণ স্কুল। রামকৃষ্ণ স্কুলের নাটক অচলায়তন, আচ্ছা, রবীন্দ্রনাথের অচলায়তন নাটকের উপাধ্যায়ের ভূমিকা রোল করেছিলাম ক্লাস 8-এ পড়াকালীন, বৃদ্ধ উপাধ্যায়। সব নাটকই মোটামুটি করেছি। পরবর্তীকালে যে প্রধানমন্ত্রী আসছেন তখন আমি আর নাটক করছি না। তোমার কাছে একদম শেষ সময়ে, যারা ধরো এই মুহূর্তে সংস্কৃতির যে বিষয়টা, সংস্কৃতি এখন ক্রমাগত ধারণাটা বদলে যাচ্ছে, মানে যে সংস্কৃতিকে সামনে রেখে তোমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল, এখন চোখের সামনে সবকিছু খুব দ্রুত বদলে যাচ্ছে। যারা আবৃত্তি চর্চায় আসছে, যারা নাট্য চর্চায় আসছে, বা সুস্থ সংস্কৃতির, আমাদের রায়গঞ্জ তো একটা সময় খুব মানে ঐতিহ্য একটা ছিল আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, এখনো চলছে অনেক জায়গায়। এটাকে ধরে রাখার ক্ষেত্রে কি করা উচিত বলে তোমার মনে হয়? খুব সংক্ষেপে উত্তর দেবো। সংস্কৃতি আসলে শ্রম থেকে গড়ে ওঠে। শ্রমের বিনিময়ে আমি নিজেকে সংস্কার করি। আমি নিজে সংস্কৃত হলে পরে সমাজ সংস্কৃত হয়। তো এই সংস্কার প্রক্রিয়াটা, আমি বলছিলাম যে বিনোদন আর আনন্দ দুটোর পার্থক্য একটা ট্র্যাপড অবস্থায় পড়েছে, যে আমি বিনোদন নিচ্ছি না আমি আনন্দ নিতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে বিনোদনই প্রধান হয়ে দাঁড়িয়েছে, আনন্দটা গৌণ হয়ে গেছে। এটা তো পার্থক্য করা সহজ না ব্যাপারটা, কিন্তু আমি এই কথা বলতে চাই না যে হিন্দি ভাষায় অনুষ্ঠানটা হলে পরেই সেটা মানে বিনোদন না হয়ে সংস্কৃতি হবে না, মানে আনন্দ হবে না। ল্যাঙ্গুয়েজটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমি কি দিচ্ছি, এটার উপরই নির্ভর করছে সবটাই। আমার মনে হয় যে সংস্কৃতি নিজের মতো করেই চলতে থাকে, হয়তো জোর করে বানায় না, জোর করে বানায় না, কিন্তু সংস্কৃতি মানে নিজস্ব ধারায় চলতে থাকে, মানুষের শ্রমের বিনিময়ে হয়তো, তাই এটা এইভাবে চলতে থাকে। আজকে আমরা গত সংস্কৃতির সাথে আজকের সংস্কৃতি একটু পার্থক্য দেখতে পাবো, তার কারণ শ্রমের পার্থক্য। এত রেডি করে যাওয়ার কোনো মানে করার দরকার না, ছেড়ে দাও, ওকে ওর মতোই চলুক, নদী যেভাবে চলে, বাদ দেওয়ার দরকার নেই। যদি বলা হয় প্রচেষ্টা থাকতে হবে। যদি বলা হয় যে প্রিয় কবির, কোন কবির কবিতা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি মানে একটা সময় বদলেছে, সময়গুলো বদলেছে, মানে বয়স আমাকে একদম ধারণাগুলোকে বদলে দিয়েছে। আমার এক সময় প্রথম দিকে আমার প্রিয় কবি ছিল হচ্ছে নজরুল ইসলাম। যখন আমার গলায় তীব্র দাপট, মনে যৌবনের মানে উদ্দীপনা, তখন নজরুলই ছিল আমার শ্রেষ্ঠ কবি, আবৃত্তিকার হিসেবে মনে করতাম। পরবর্তীতে দেখলাম রবীন্দ্রনাথ অনেক গভীর, অনেক শান্ত মানে একটা জায়গায় নিয়ে যায় রবীন্দ্রনাথের কবিতা। তখন দেখলাম যে রবীন্দ্রনাথের কবিতায় অনেক কিছু মণিমুক্ত রয়েছে ভাবনার। তখন রবীন্দ্রনাথ প্রিয় হয়ে উঠল। আর এখন কিছু কবি আছে নতুন নতুন কবিতা লেখে, ভালো লাগে। হ্যাঁ, একেবারে।
ঠিক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্যকর্মী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শুভব্রত লাহিড়ীর সঙ্গে। শুভদাকে যারা এতদিন ধরে চেনেন তারা নিশ্চয়ই তার সম্পর্কে জানতেন, কিন্তু যেটা জানতেন না এই যে অনেক অজানা তথ্য, আর আমাদের আরসিটিভির খাস কথা সেই অজানা অনেক তথ্যই আপনাদের সামনে তুলে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আর এই মানুষগুলো যাদের একটা সমাজের একটা অবদান রয়েছে, আর সেই অবদান যাতে সমাজে আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে, একটা মননশীল সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। আপনাদের সকলের সহযোগিতায় আমার স্ত্রীর বিশ্বাস সেই জায়গাতে আমরা নিশ্চয়ই একদিন না একদিন পৌঁছে যেতে পারবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। শুভরাত্রি। নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.